হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা বলবো পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। তোমরা প্রত্যেকেই জানো লক্ষ্মীর ভাণ্ডারের অল্টারনেটিভ হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা নতুন সরকারের অধীনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এই ফর্ম ফিল আপ কীভাবে তোমরা নির্ভুলভাবে করবে প্রতিটা স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা সেই মতন ফিল আপ করতে পারো। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা মনে হয় তোমরা কমেন্ট করতে পারবে, তোমাদের কমেন্টের উত্তরে আমি পার্টিকুলারলি তার অ্যান্সার দিয়ে দেবো। তো প্রথমেই বলে দিই, তোমাদের ফর্ম 13 পাতার ফর্ম, নতুন যে ফর্ম হয়েছে সেটা 13 পাতার ফর্ম হয়েছে। পুরো ডিটেলসে তুমি বাংলাতে অথবা ইংলিশে দুটো ল্যাঙ্গুয়েজেই ফিল আপ করতে পারো। তো আমি রিকমেন্ডেড করবো তোমাদেরকে ইংরেজিতেই তোমরা ফর্ম ফিল আপ করো, কারণ তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো ইংলিশে আছে। তো ইংলিশে ক্যাপিটালে ফর্ম ফিল আপ করো, কোনো ধরনের তোমাদের সমস্যা হবে না। তো প্রথমেই দেখো ফর্মের শুরুতে 1 নম্বর পয়েন্টে আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তো এই ফর্মে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাই থাকবে হেড অফ দ্য ফ্যামিলি। তোমার পরিবারে তুমি যাকে দিচ্ছ হেড অফ ফ্যামিলি তার তথ্যই এখানে তোমার বেশি লাগবে। এর পাশাপাশি বাকি ফ্যামিলি মেম্বারদের তথ্যও কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি কে হতে পারে? যদি তোমার বিয়ে হয়ে থাকে তুমি তোমার হাজব্যান্ডকে করতে পারো, অথবা তোমার বিয়ে না হলে তুমি তোমার ফাদারকে করতে পারো, অথবা তোমার বিয়ে হয়ে গেলেও তুমি তোমার তথ্য ডকুমেন্টস যেগুলো তোমার বাবার বাড়িতে আছে তুমি সেক্ষেত্রে তোমার বাবাকেও করতে পারো, কোনো ধরনের সমস্যা নেই। অথবা তুমি তোমার হাজব্যান্ডের বাড়ির দিক থেকে করলে তুমি তোমার শ্বশুর মশাইকেও করতে পারো, কোনো ধরনের সমস্যা নেই। তুমি যে কোনো কাউকে হেড অফ দ্য ফ্যামিলি করতে পারো, এর পাশাপাশি বাকি মেম্বারগুলোকে তোমাকে অ্যাড করতে হবে। তো এখানে পরিবারের প্রধানের নাম তুমি আধার কার্ডে যেভাবে আছে সেইভাবে পুরো তুমি লিখে দাও। এরপর জন্ম তারিখ, দিন, মাস এবং বছর এই ক্রোনোলজিতে তোমাকে দিতে হবে। এরপর পরিবারের প্রধান যিনি, যার নাম্বার দিচ্ছ তুমি, যার নাম দিচ্ছ সে পুরুষ না মহিলা, যে যেটা হবে সেটাতে টিকমার্ক দেবে। এরপর পরিবার প্রধানের আধার নাম্বার, পরিবারের যে প্রধান যাকে তুমি দিয়ে ফর্ম ফিল আপ করছো তার আধার নাম্বার তুমি এখানে দিয়ে দাও। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এটা কোথায় পাবে? এটা পাওয়ার জন্য আমি তোমাদেরকে আলাদাভাবে একটা ভিডিও করে দেবো। এটা অ্যাকচুয়ালি রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে একটা সিম্পল প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর থেকে তুমি তোমার ভোটার কার্ড আইডি মারলে সেখানে তোমার পারিবারিক যে আইডি সেটা চলে আসবে। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর পরিবারের সদস্য সংখ্যা, তোমাদের পরিবারে কজন সদস্য, যতজন সদস্য এটা সংখ্যায় লিখতে হবে। এরপর তোমার ঠিকানা, পুরো ডিটেলস, তোমার যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর যোগাযোগ নম্বর, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, তুমি যার প্রধান নাম্বার দিচ্ছ তার যদি আধার কার্ড লিঙ্কের মোবাইল নাম্বার থাকে সেই নাম্বার দেবে, যদি না থাকে তাহলে সিম্পলি যে কোনো একটা নাম্বার তোমরা এখানে প্রোভাইড করবে। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বার, এই সমস্ত কিছু তোমাদেরকে দিতে হবে। তো পরিবারের প্রধানের নাম তুমি যাকে দিচ্ছ তার নাম এখানে দিয়ে দাও। এবার সে লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল কিনা সেক্ষেত্রে হ্যাঁ এবং না দিতে হবে। যদি তোমার বাবা অথবা শ্বশুর মশাই অথবা তোমার হাজব্যান্ডকে দিয়ে করো, অবশ্যই তিনি পুরুষ, সুতরাং তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হবে না, সুতরাং এখানে তোমার ফাঁকা থাকবে। অনেক ক্ষেত্রে কী হয়, কারো বাবা মারা গেলে সে তার মা, পরিবারের প্রধান, মাকে দিয়ে যদি করে এবং সেই মায়ের যদি বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে থাকে তাহলে সে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল, সেক্ষেত্রে তাকে হ্যাঁ টিক চিহ্নতে দিতে হবে। আদারওয়াইজ কোনো পুরুষকে দিয়ে যদি তুমি ফর্ম ফিল আপ করাও পরিবারের প্রধান হিসাবে তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে। এরপর সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4 এবং সদস্য নম্বর 5, টোটাল 5 জনের ডিটেলস তুমি এখানে ফিল আপ করতে পারো। তো তুমি এখানে সেই মতনভাবে তোমার দেবে। যদি তোমার বাবার নাম্বার দিয়ে তুমি ফিল আপ করো পরিবারের প্রধান হিসাবে, সেক্ষেত্রে তারপরে তুমি তোমার মা, তারপরে তোমার নাম, তোমার ভাই, এভাবে তুমি দিতে পারো। মানে তোমরা যে ক্রোনোলজিটা মেনটেন করবে পরিবারের সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা ফিল আপে কিন্তু তোমরা সেই মতনভাবেই করবে। তো এক্ষেত্রে তোমার বোঝার সুবিধার জন্য বাড়ির বড় থেকে ছোট অবধি এই ক্রোনোলজিতে তোমরা আসো এবং সেই মতন করে যাদের যাদের ফিল আপ করছো তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, যদি তোমার হাজব্যান্ডের নাম পরিবারের প্রধানে দিয়েছো এবং এখানে তুমি তোমার সদস্য নাম্বার 1-এ তোমার নাম দিচ্ছ, সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক ওয়াইফ, তো হাজব্যান্ড ওয়াইফ, তো তুমি সেটা তুমি দিয়ে দেবে। এবং তুমি যদি এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হও তাহলে তুমি এখানে হ্যাঁ যে বক্স আছে সেখানে টিক মার্ক দেবে। তো 5 জনের টোটাল ডিটেলস তোমরা দিতে পারবে, তো ডিটেলগুলো দিয়ে দেবে।
এরপর তোমাদের যেটা আসছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো প্রথমেই আছে হেড অফ দ্য ফ্যামিলি, তুমি পরিবারের প্রধান যাকে করেছো তার ব্যাঙ্ক, কি ব্যাঙ্ক, যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক হলে ইউকো ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক হলে এইচডিএফসি ব্যাঙ্ক, সেটা লিখে দিবে। এরপর অ্যাকাউন্ট নম্বর, পাসবুক দেখে অ্যাকাউন্ট নম্বর ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে লিখবে এবং আইএফসি কোড সেখানেই থাকবে, তো আইএফসি কোড সেগুলো দিয়ে দেবে। তো প্রথমে সদস্য নম্বর 1 যার দিয়েছিলে তারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সদস্য নম্বর 1-এ দিতে হবে। সদস্য নম্বর 2-তে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে সদস্য নম্বর 2-তে এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে বিশেষত বলছে ডিবিটি ক্রেডিটের জন্য লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করা। তুমি যার অ্যাকাউন্টগুলো দিচ্ছ, ধরো অন্নপূর্ণা ভাণ্ডার তুমি পেতে পারো কিংবা তোমার মা পাবে, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেবে। এর আগে কি হচ্ছিল, লক্ষ্মীর ভাণ্ডারে তোমরা যে টাকা পেতে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিয়েছিলে, জেরক্স দিয়েছিলে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো, সেটা কিন্তু ডিবিটি বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার ছিল না। তো এবার যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, সুতরাং তোমার ডিবিটিতে যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টের ডিটেলসই কিন্তু তোমরা এখানে প্রোভাইড করবে। এর পরের যে কলাম সেখানে তোমাদের আসছে এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ এবং নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে। প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলি, এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার দাও, তারপর বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর তোমাদের ভোটার কার্ডের লেখা থাকবে কত নম্বর বিধানসভা এবং কত নম্বর তোমার এপিক অংশ নম্বর এবং ক্ষেত্র নম্বর। তো এটা সিম্পলি সেটা দেখে দেখে তোমাদের সদস্য নম্বর 1, 2, 3 প্রত্যেকের এই মতন করে দিয়ে দাও। এরপর তোমার বিভাগ, তুমি জেনারেল না এসসি এসটি, তোমার যে ক্যাটাগরি সেই অনুসারে দেবে। যদি তুমি জেনারেল হও তাহলে অসংরক্ষিতর উপর টিকমার্ক দেবে। এবার তুমি যদি অন্য কোনো এসসি এসটি সার্টিফিকেট থাকে তুমি যে কোনো সেটা দিয়ে তোমাকে সেটা টিকমার্ক করতে হবে। এরপর তোমার কাছে আছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে হ্যাঁ করবেন, নাতে না টিক করবেন। আর যদি হ্যাঁ থাকে তাহলে কি ধরনের তোমার ডিজিটাল PHY RKSY 1, 2 ভর্তুকিহীন যেটা তুমি পাও তুমি সেইটার উপর টিকমার্ক করবে। আর 3 নম্বর পয়েন্টে আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি তোমরা রেশন তোলো তাহলে হ্যাঁতে করবে, আর যদি না তোলো তাহলে নাতে টিকমার্ক করবে। এরপর তোমাদের আছে সম্পদ বলে একটা অপশান আছে নম্বর কলামে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। যদি তুমি 5 জনের ডিটেলস প্রোভাইড করো তাহলে 5 জনের টোটাল জমি যার নামে আছে, ধরো তোমার বাবার নামে 5 শতক আছে, তোমার মায়ের নামে 3 শতক আছে, তোমার নামে কোনো জমি নেই, তাহলে এখানে তোমার টোটাল জমির শতক দিতে হবে 8 শতক। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই ডিটেলসটা প্রোভাইড করতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি তোমাদের বাড়িতে কোনো 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবে। হ্যাঁতে ক্লিক করলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা তোমাকে এখানে দিতে হবে। এরপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। তো স্বাস্থ্য বিমা কি? স্বাস্থ্য বিমা হলো মেডিক্লেম। আমরা যে স্বাস্থ্য বিমার সুযোগ সুবিধা পাই সেটা সরকারি হিসাবেও হতে পারে, বেসরকারি হিসাবেও হতে পারে। সরকারি কোনটা, বেসরকারি কোনটা? সরকারি বলতে আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেটাও কিন্তু একটা স্বাস্থ্য বিমা, কারণ সেটার মাধ্যমে তোমরা স্বাস্থ্যজনিত যে কোনো ধরনের কভারেজ পাও। তো স্বাস্থ্য বিমা আশা করি ম্যাক্সিমাম লোকেরই স্বাস্থ্যসাথী আছে। আর স্বাস্থ্যসাথী এখনও কিন্তু বন্ধ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম অনুসারে বলেছে আয়ুষ্মান ভারত যতদিন না চালু হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী কিন্তু চালু আছে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে যদি তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে হ্যাঁর উপরে ক্লিক করতে হবে। হ্যাঁর উপরে ক্লিক করার পর তোমাকে দেখবে দুটো অপশান আছে, সরকারি ও বেসরকারি। যদি তোমার শুধু স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে তুমি সরকারির উপর ক্লিক করবে। এবং বিমার অঙ্ক কত? আমরা 5 লাখ টাকার কভারেজ পাই, তো বিমার অঙ্কতে তোমাকে 5 লাখ দিতে হবে এবং প্রিমিয়ামের বিবরণ হিসাবে সেটা দিতে হবে। আর যদি তোমার কোনো বেসরকারিতে থাকে, যেমন স্টার্সের থাকে, বাজাজের থাকে, SBI জেনারেল থাকে, অনেকে আলাদাভাবে বেসরকারিভাবে টাকা দিয়ে প্রিমিয়াম কিনে, সেক্ষেত্রে যদি তোমার থাকে তোমাকে সেটা দিতে হবে এবং কত টাকার তুমি প্রিমিয়াম প্রতি মাসে দাও সেই অ্যামাউন্টটাও এখানে কিন্তু তোমাকে বর্ণনা করতে হবে। যদি তুমি বেসরকারি দিতে দাও সেক্ষেত্রে বেসরকারি বক্সেও কিন্তু তোমাকে টিকমার্ক করতে হবে। তো প্রত্যেকটা সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 প্রত্যেকের যদি তোমার স্বাস্থ্যসাথী
থাকে তাহলে প্রত্যেকে সরকারিতে ক্লিক করো এবং তোমার প্রিমিয়ামে 5 লাখ লিখে এখানে তোমাকে ডিটেলসটা কিন্তু প্রোভাইড করতে হবে। এরপর আসছে তোমার পেশাতে আয় এবং পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে প্যান বা পিট্যাক্সের মাধ্যমে? যদি তোমাদের পরিবারের কেউ দিয়ে থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি না দিয়ে থাকে তাহলে না করবে। এর পরের অপশান, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে তোমাকে প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। প্যান কার্ড তো ম্যাক্সিমাম মানুষেরই থাকে, যদি থাকে তাহলে হ্যাঁর উপরে ক্লিক করবে এবং প্যান কার্ড নাম্বার সেটা দিয়ে দেবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং প্যান নাম্বার যদি থাকে তাহলে দেবে। এরপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সদস্য 4, 5 প্রত্যেকের ক্রনোলজি অনুসারে যেভাবে তোমরা দিয়েছিলে সেইভাবে নাম এবং প্যান কার্ড নাম্বার এখানে তোমরা প্রোভাইড করবে। এরপর আসছে কর্মসংস্থানের ধরন। তোমাদের যে পরিবারের প্রধান তিনি কোথায় চাকরি করেন বা কাজ করেন? যদি সরকারি ক্ষেত্রে করে তাহলে সরকারি ক্ষেত্রে টিক দাও, বেসরকারি ক্ষেত্রে বেসরকারি, যদি আংশিক কোনো কিছুতে পার্ট টাইম জব করে তাহলে পার্ট টাইমে, যদি পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য কিছু কাজ করে, যেটা তোমার পরিবারের প্রধান আছে তিনি যেটা করেন সেটার উপরে তোমরা টিকমার্ক দেবে। এরপর সদস্য সংখ্যা 1, 2, 3, 4, 5 ক্ষেত্রেও সেম জিনিস, তারা যে প্রফেশনে কাজ করে যেটার সাথে তোমার রিলেটেবল তোমরা কিন্তু সেইটাতে টিকমার্ক দেবে। এরপর তোমাদের যে কলমটা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। যদি তোমার পরিবারের 5 জনের ডিটেলস দাও, তার মধ্যে 3 জন শিক্ষিত এবং 2 জন অশিক্ষিত থাকে, তাহলে শিক্ষিত সংখ্যায় 3 জন দাও এবং অশিক্ষিত জায়গায় 2 জন দাও। এবং পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত যদি থাকে, যেটা শিক্ষিত যদি হয়ে থাকে তাহলে শিক্ষিত ঘরে টিক দাও, অশিক্ষিত হলে অশিক্ষিত ঘরে টিক দাও। একইভাবে সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 প্রথমে যে সারিতে তোমরা দিয়েছিলে সেই ক্রোনোলজিতে তোমরা এই যে এগুলো আছে, বক্সগুলো আছে, সেখানে টিকমার্ক তোমরা প্রোভাইড করো। এরপর 5 নম্বর দাগে আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত কর্মীর সাথে যুক্ত? যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, ধরো তুমি 3 নম্বরে তোমার বাবাকে তোমার ভাইকে দিয়েছো, তিনি কোনো পৌরসভার সাথে যুক্ত আছে, সেক্ষেত্রে এখানে তোমার ভাইয়ের যেহেতু ক্রমিক নম্বর 3 আছে সেই জন্য এখানে তোমার তার সদস্য সংখ্যা 3 দিতে হবে। এরপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? তোমার যে পরিবারের ডিটেলস দিয়েছো তার মধ্যে যদি কেউ পরিবারে পেনশন পায় তাহলে হ্যাঁ করবে এবং যদি না পায় তাহলে না করবে। এবং যিনি পেনশনভোগী তার সদস্য নম্বর, বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, সদস্য নম্বর মানে হচ্ছে তুমি পরিবারের ডিটেলসে যাদের 1, 2, 3, 4, 5 হিসেবে ইউজ করেছো তার মধ্যে যদি কেউ পেয়ে থাকে তার যে নাম্বারিং সেই সদস্য নম্বরটাই কিন্তু এখানে চাইছে। কোনো সদস্যকে জিএসটির অধীনে নিবন্ধিত আছে? কেউ কি জিএসটি প্রদান করেন সরকারকে? যদি করে তাহলে হ্যাঁ, যদি না করে তাহলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত? তোমাদের টোটাল পরিবারের বার্ষিক আয় 1,20,000 কিংবা 1,50,000 এরকম অ্যামাউন্টের কোনো কিছু একটা বসিয়ে দেবে। এরপর অন্যান্য পরিচয়পত্র, তোমরা জানো সিএ এর যে ফর্ম চাইছে, তোমরা আমাদের সিএ আবেদনের বর্তমান অবস্থা, যাদের এসআইআরের নাম বাদ গেছে, অনেকে সিআই ফর্ম ফিল আপ করেছো, যদি সিআইয়ের কোনো এরকম থাকে পরিবারের প্রধানের, যদি প্রযোজ্য না থাকে, যদি না নর্মালি নাম উঠে যায় তাহলে প্রযোজ্য নয়, তাহলে প্রযোজ্য দিয়ে দিবে। আর যদি তোমরা সিএ আবেদন করে থাকো তাহলে সিএ আবেদনের উপর ক্লিক করবে এবং ইস্যু করার পর যে সার্টিফিকেট নাম্বার যদি পেয়ে থাকো তাহলে সার্টিফিকেট নাম্বার দেবে। একইভাবে সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 প্রত্যেকের এই ডিটেলস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এর পাশাপাশি 2 নম্বরে আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। এই সবগুলো যদি তোমরা কেউ পেয়ে থাকো তাহলে পরিবারের প্রধান পেলে তার নাম্বার এবং আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। আর যদি তোমরা এইসব কোনো কিছু না থাকে তাহলে এই যে প্যারাগ্রাফটা আছে এখানে কোনো হাত দেওয়ারই প্রয়োজন নেই, এটা সিম্পলি তোমরা ফাঁকা রাখবে। এরপর আসছে যদি এসআইআরে 2026 নাম বাদ পড়ে থাকে এবং মামলাটি ট্রাইব্যুনালে আছে বিচারাধীন, যদি থাকে পরিবারের প্রধানের, যদি থাকে তাহলে হ্যাঁ করবে, আর প্রযোজ্য না থাকলে প্রযোজ্য নয় করবে, আর হ্যাঁ থাকলে হ্যাঁ, যদি থাকে মামলার বিবরণ তোমাকে দিতে হবে। একইভাবে পরিবারের সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 এই ধরনের যদি কোনো কিছু ডিসপুট হয়ে থাকে তাহলে তোমরা সেটা দিয়ে দিবে। এরপর তোমরা সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তোমার পরিবারে যদি কোনো শিশু থাকে এবং সেই শিশু কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, কোন ধরনের বিদ্যালয়ে পড়ে, সরকারি, বেসরকারি, মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা,
যেগুলো যদি থাকে, কোনো ডিটেলস যদি থাকে তাহলে তোমরা এখানে প্রোভাইড করতে হবে। আর যদি কোনো শিশু না থাকে তাহলে জায়গাটা ফাঁকা থাকবে। দুটো শিশুর অপশান আছে, দুটো, তিনটে, চারটে শিশুর অপশান আছে। যদি চারটে এরকম শিশু থাকে তোমরা শিশুর বিবরণগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে দিতে হবে। এরপর শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। যদি কোনো শিশু থাকে এবং তার টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে টিক চিহ্ন দিবে, আর টিকাকরণ করা হয়নি বললে ক্রস চিহ্ন দিবে। যদি টিকাকরণ নিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু টিকমার্ক দিবে, কারণ সরকার এটাও দেখতে পারে যে বাচ্চাদের টিকা যেটা সরকার বিনা পয়সায় দিচ্ছে সেই টিকা তোমরা শিশুকে দিচ্ছ না, অথচ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছো। যদি টিকা নিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু টিকমার্ক দিয়ে দিবে, আর যদি শিশু না থাকে তাহলে জায়গাটা ফাঁকা থাকবে, কোনো ধরনের ইস্যু কিন্তু নেই। এরপর তোমাদের আসছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এখানে বলে দিই, ডিবিটির মাধ্যমে কিন্তু সব প্রকল্পের টাকা পাওয়া যায় না। এর আগে তোমরা যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে কিংবা পশ্চিমবঙ্গ সরকারের যে জমির টাকা পেতে সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হতো না, সেটা ডাইরেক্টলি তুমি যে ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেটার মাধ্যমে ট্রান্সফার হতো। ট্রান্সফার শুধু সেটাই হয় যেটা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনার যে টাকাটা সেইটা কিন্তু ডিবিটির মাধ্যমে হয়। যদি তোমার পরিবারের কোনো সদস্য বা পরিবারের প্রধান সেই টাকাটা পেয়ে যায় কেন্দ্র সরকারের জমির টাকা, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রকল্পের নামটা দিয়ে দিবে। এই নিচের দিকেই দেখো আছে প্রকল্পের নাম। যদি সেই কৃষক বন্ধু যেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারে, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হতো না, সেটা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার হতো। তো সেইটা তোমাদেরকে দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র পিএম কিষাণ যদি থাকে সেইটাই কিন্তু দেবে, এবং সেটা পরিবারের সদস্য। আর পাশে দেখো তোমাদের আর একটা অপশান আছে, আপনি কি প্রত্যাহার করতে চান? তুমি পিএম কিষাণের টাকা পাচ্ছ, এবার সেই টাকাটাকে কি তুমি আর নিতে না চাও? এখানে অবশ্যই কিন্তু কোনো ধরনের টিকমার্ক করবে না, কারণ টিকমার্ক করা মানে তুমি আর সেই টাকাটা নিতে চাও না, সুতরাং পিএম কিষাণ থেকে তোমার নাম বাদ পড়বে। যদি কেউ পেয়ে থাকে সেইটা দিতে পারো, কিন্তু এখানে টিকমার্ক করবে না। আর কেউ যদি না পেয়ে থাকো কোনো ধরনের ডিবিটির মাধ্যমে বাকি সদস্যরা টাকা, সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রাখতে হবে। এরপর তোমার কাছে আছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এবার কোনো এই ফর্মের এই যেটা আছে অফিসার কর্তৃক পূরণীয়, এটা আপনাকে ফাঁকা রাখতে হবে। তারপরে ঘোষণা ও সম্মতিপত্র। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, এটা সেলফ ডিক্লারেশন বলছে। এই যে তথ্যগুলো তুমি এতক্ষণ ধরে ফিল আপ করলে এগুলোতে তুমি সম্মত, তো এখানে সম্মতর উপর ক্লিক করতে হবে। এই ফর্মটি যাচাইযোগ্য, কারণ এই ফর্মটি পরে ভেরিফিকেশনের জন্য তোমার যাবে। এখন তোমরা হয়তো ফর্ম ফিল আপ করে দিচ্ছ, টাকাও তোমরা পেয়ে যাবে 1-2 দিনের মধ্যে, কিন্তু এটা ভেবো না যে তোমার ফর্ম ভেরিফাই হয়ে গেছে। এই ফর্মটা আগামী 2-3 মাসের মধ্যে ভেরিফাই করা হবে সরকারের তরফ থেকে ম্যানুয়ালি, তখন এই ফর্মটি যাচাই করা হবে এবং তুমি যে তথ্য দিয়েছো এই তথ্যগুলো কিন্তু তোমাকে সঠিক হবে। যদি কোনো কারণে তুমি তথ্য মিসম্যাচ করো, এখানে লেখাই আছে, আমি অবগত যে আমার প্রদত্ত তথ্য কোনো মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটাকে সেলফ ডিক্লারেশন বলে। তো এক্ষেত্রে তুমি স্বাক্ষর করবে, এখানে স্বাক্ষর দুজন করতে পারে, তোমার পরিবারের যে প্রধান তিনিও স্বাক্ষর করতে পারে, অথবা তুমি যার হয়ে ফর্ম ফিল আপ করছো বা তোমার ফর্ম ফিল আপ করছো তুমিও ফর্ম ফিল আপে এখানে স্বাক্ষর করতে পারো। স্বাক্ষর নো ম্যাটার, যে কেউ করতে পারে। হয়তো পরিবারের প্রধান তুমি যার নাম দিয়ে করেছো সে হয়তো শিক্ষিত না, সেক্ষেত্রে তুমি স্বাক্ষর করে নিতে পারো, কিংবা তার ছেলে, মেয়ে, বৌমা যে কেউ এখানে স্বাক্ষর করতে পারে, কোনো অসুবিধা নেই। আরও একটা কথা এখানে দ্রষ্টব্য বলে লেখা আছে, পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। পরিবার বলতে কিন্তু তাদেরকেই এখানে ম্যান্ডেট করা হয়েছে। এক্ষেত্রে অনেকের এমন হবে যে অনেক বড় ফ্যামিলি কিন্তু তারা আলাদা আলাদাভাবে থাকে। ধরুন কারো বাবা আছে, তার কাকু, জেঠু, বাবা, তার ছোটো কাকু আছে, এবার তারা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা সংসার হিসাবে থাকে, আলাদা আলাদা জায়গায় তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া হয়। তারা কিন্তু আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে পারে, কোনো ধরনের ইস্যু নেই। একসাথে যে সবার করতে হবে, কারণ এখানে ফর্মে পরিবারের প্রধান একজন আর বাকি 5জন, টোটাল 6জনেরই ডিটেলস প্রোভাইড করার জায়গা আছে, বাকিদের কিন্তু নেই। সুতরাং এটা আলাদাভাবে কিন্তু প্রোভাইড করা আছে। এখানেই কিন্তু এন্ড অফ দ্য ফর্ম, এতদূর পর্যন্তই ফর্ম ফিল আপ করতে হবে। বাকি যে অপশনটা দেখছো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা যারা ভেরিফাই করবে তোমার ফর্ম, এটা পরবর্তীকালে তাদের দ্বারা ফিল আপ করা হবে। তো এই ছিল তোমাদের সিম্পল ফর্ম, এর মধ্যে কোনো কিছু জটিল নয়।
নেই, তারপরেও যদি তোমাদের কোনো পয়েন্টে মনে হয় যে এই পয়েন্টটা নিয়ে দ্বিধাগ্রস্ত আছো, এই পয়েন্টটা সম্বন্ধে আরও কিছু ক্লিয়ার ভিউ তোমার দরকার, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো। অবশ্যই তোমার কমেন্টের পার্টিকুলারলি রিপ্লাই দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করার চেষ্টা করা হয় আমাদের চ্যানেলের তরফ থেকে, তো তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখবে। এরপরেও আমরা তোমাদেরকে আরও আলাদাভাবে প্র্যাকটিক্যালি ফর্ম ফিল আপ করেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমাদেরকে বলে দিই যে আধার নাম্বার লিখতে যে জিনিসটা পরিবারের রেশন কার্ডের পারিবারিক আইডি, এটা তোমরা চাইলে দিতেও পারো, আর যদি এটা কিভাবে বের করে সেটার একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, তো তোমরা সেটা দেখেও কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নিতে পারো। আর ফর্ম ফিল আপ করার পর ফর্মটা জমা দেবে কোথায়? জমা তোমরা অঙ্গনারী কর্মীদের হাতেও দিয়ে দিতে পারো, অথবা ডাইরেক্ট পঞ্চায়েতে গিয়েও তোমরা জমায়েত করতে পারো, এবং যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে ডাইরেক্ট ফর্ম জমা করতে পারো। আবারও বলে দিই, তোমরা ফর্ম জমা দেওয়ার 2-3 দিন কিংবা 4 দিন, এক সপ্তাহের মধ্যে তোমাদের টাকা ক্রেডিট হয়ে যাবে। শুধুমাত্র তাদেরই ক্রেডিট হবে না যারা এসআইআর এর নাম বাদ গেছে, যাদের এসআইআর এর নাম নেই, এবং যাদের বয়স কম ছিল অথবা বেশি ছিল, লক্ষ্মীর ভাণ্ডারে বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এতদিন ধরে ডুপ্লিকেটভাবে টাকা পাচ্ছিল, তাদের নামও বাদ যাবে। অথবা যেসব ভোটাররা শিফটিং হয়ে গেছেন, বাইরে চলে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা টাকা বন্ধ হবে। বাকি যারা তোমরা ফর্ম ফিল আপ করছো তাদের প্রত্যেকেরই টাকা এই মুহূর্তে ঢুকে যাবে, কারণ এগুলো কিন্তু আন্ডার ভেরিফিকেশন প্রসেসে যাবে আগামী 2-3 মাসের মধ্যে। তো আশা করি তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। তা সত্ত্বেও কোনো ডাউট থাকলে তোমরা নিচে কমেন্ট করো, রিপ্লাই কিন্তু তোমাদেরকে পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলের তরফ থেকে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।